স্ক্রিন করা, আমরা বলি না যে প্রাথমিক একটা টেস্ট, স্ক্রিনিং টেস্ট হলো কি প্রাথমিক টেস্ট, যে অ্যানিমাল গুলো স্লটার করার জন্য নিয়ে আসবো, এট এ গ্লান্স দেখে নিয়ে একটা টেস্ট করা যে হ্যাঁ এটা চোখ দিয়ে দেখে। সায়েন্স অফ হেলথ তোমরা পড়ছো হয়তো আগে, সায়েন্স অফ ইল হেলথ, সায়েন্স অফ গুড হেলথ। সায়েন্স অফ ইল হেলথ যেটা হলো যে আমরা সায়েন্স অফ ইল হেলথ কেন পড়াই, যে এট এ গ্লান্স একটা অ্যানিমাল দেখতে আমরা যেন বুঝতে পারি সেই অ্যানিমেলটা সুস্থ নাকি অসুস্থ। কিছু জেনারেল কিছু লক্ষণ, যেমন হলো অ্যানিমেলের শরীরটা, একটা যদি অ্যানিমেল সুস্থ হয় সেই অ্যানিমেলের শরীরটা হলো একটু চকচকে হবে, স্মুথ হবে। যদি কোনো অ্যানিমেল অসুস্থ হয় তাহলে তার শরীরটা স্মুথ হবে না, লোমগুলা এলোমেলো থাকবে, লোমগুলা খাড়া হয়ে থাকতে পারে, বা তোমার বিভিন্ন ডিরেকশনে থাকতে পারে, মানে গ্লোসিনেস যেটা থাকবে সেটা স্কিনে থাকে না। এটা একটা জেনারেল একটা সিমটম। এটা হলো স্ক্রিনিং এর একটা পদ্ধতি, যে হ্যাঁ এই অ্যানিমেলটার স্কিনটা একটু রাফ লাগতেছে, স্কিনটা স্বাভাবিক নাই, তার মানে এটা কিছু একটা প্রবলেম থাকতে পারে। তারপরে এরকম আরো কিছু সায়েন্স অফ ইল হেলথ আমরা পড়ছিলাম, যে বিভিন্ন যে ন্যাচারাল ওপেনিং গুলো আছে সেই ন্যাচারাল ওপেনিং গুলো দিয়ে অ্যাবনর্মাল ডিসচার্জ, সেই ন্যাচারাল ওপেনিং গুলো দিয়ে অ্যাবনর্মাল ডিসচার্জ আছে কিনা। ঠিক আছে, সেই অ্যাবনর্মাল ডিসচার্জ হতে পারে যেমন স্যালাইভেশন হতে পারে, নেজাল ডিসচার্জ হতে পারে, লেক্রিমাল গ্ল্যান্ড মানে চোখ থেকে লিকুইড ডিসচার্জ হতে পারে। তারপর আবার আরো যে ন্যাচারাল ওপেনিং, যে অ্যানাস, অ্যানাস বা রিপ্রোডাক্টিভ অর্গানের যে ওপেনিং গুলো আছে সেখান থেকে কোনো অ্যাবনর্মাল সিক্রেশন আছে কিনা, এইগুলো জাস্ট অ্যাট এ গ্লান্স দেখে নেওয়াটাকে আমরা বলি স্ক্রিনিং টেস্ট। ঠিক আছে, স্ক্রিনিং টেস্ট হলো রেপিড টেস্ট। যদি আমরা একটা আরো সহজ করে বলি, এই স্ক্রিনটা হলো রেপিড টেস্ট। এটা সেটা বলছে টু স্ক্রিন অল অ্যানিমালস, মানে সব অ্যানিমাল গুলো রেপিডলি টেস্ট করে নেওয়া, ডেস্টিন টু স্লটার। যে অ্যানিমাল গুলো স্লটার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো অ্যাট এ গ্লান্সে বিভিন্ন লক্ষণ দেখে স্ক্রিনিং করা হয়। ঠিক আছে স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার কোনো একটা গরুকে কুকুর কামড়াইছিল 6 মাস আগে, পরে ওটা সেল করে দেওয়া হয়েছে, এবং কি গরুটা মারা গেছিল। এই ক্ষেত্রে আমরা কি ওই কুকুরের এই যে ভাইরাসটা, ওইটা কি আমরা অ্যান্টিমোডেমের মাধ্যমে পাবো? আচ্ছা, এখানে যেটা হলো যে মানে তোমার প্রশ্ন হলো যে কুকুর কামড় দিচ্ছে এবং সেটা মারা গেছে। স্যার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, তোমার প্রশ্নটা একেবারে ক্লিয়ার হলো না। আমি যেটা বুঝলাম যে কুকুর কুকুর কামড় দিছে, পরবর্তীতে গরুটা মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তুমি কার অ্যান্টিমর্টেম পোস্টমর্টেম করতে হবে, মারা গেলে তো আর অ্যান্টিমর্টেম হবে না আর কি। ও, পোস্টমর্টেম করার পর কি ওটা কি হ্যাঁ, পাওয়া যাবে? পোস্টমর্টেম করার পর তোমরা রেবিস তোমরা 3-1 পড়ছো, ভাইরোলজি মনে হয় এখনো পড়ো নাই তাই না? ভাইরোলজি একটা সাবজেক্ট তোমরা যখন পড়বা, ভাইরোলজি তো পড়াইতে পারে। রেবিস কি 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 থাকে, একটা নেগ্রি বডি নাম শুনছো না? হ্যাঁ স্যার শুনছি। নেগ্রি বডি কোথায় থাকে? ব্রেইনে, ব্রেইনে পাওয়া যায় আর কি, কালো ব্রেইনে কালো কালো কিছু টিস্যু পাওয়া যায়। তো তোমরা তোমরা তো ডিভিএম পড়তেছো, আমি তো অনেক আগেই পড়ছি এগুলো, বুঝছো? হ্যাঁ, যার কারণে তোমরা আমার চেয়ে আরো ভালো জানবা। যাই হোক, একটু প্রত্যেকটা ডিজিজের কিছু স্পেসিফিক লেশন আছে যেগুলো পোস্টমর্টেম ইন্সপেকশনে বোঝা সম্ভব আর কি। এরকম রেবিসের ক্ষেত্রেও বোঝা সম্ভব, মারা গিয়েছে তারপরে যদি আমরা পোস্টমর্টেম ইন্সপেকশন করি তাহলে সে ব্রেনটা আগে দেখতে হবে। ব্রেনে যদি নেগেটিভ বডি ফরমেশন পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ এটা রেবিসে মারা গেছে। এনিম্যাল তো অনেক ধরনের মারা যেতে পারে, রেবিস হবে এরকম কোনো নিশ্চয়তা নাই। কখন রেবিস হবে, ওই কুকুরটা যদি রেবিসে আক্রান্ত থাকে। কারণ কুকুরটা হলো কি করে, রেবিসের ক্যারিয়ার হিসেবে কাজ করে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে কুকুরের মধ্যেও ঠিক আছে স্যার। কিন্তু সে ক্যারিয়ার হিসেবে কাজ করে। স্যার ওই আপনার কুকুর কথা শোনাই যাচ্ছে না স্যার, বারবার স্লো হয়ে যাচ্ছে। কথা স্লো হয়ে যাচ্ছে এখন। একবার খুব জোরে শোনা যাচ্ছে, কখনো খুব আস্তে শোনা যাচ্ছে। এইটা একটু এই যে ইন্টারনেটের এখানে সমস্যা তো। এখন এখন শোনা ঠিক যাচ্ছে? আছে। হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, তো ওইটা স্যার বললাম। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার অ্যান্টিমর্টেম ইন্সপেকশনের মাধ্যমে কি গরুকে যে মোটা তাজাকরণ যে হরমোন গুলা ইনজেক্ট করা হয় সেটা কি বোঝা যাবে? যদি স্টোরেট স্টোরেট যদি পুশ করে থাকে তাহলে সেটা কিছুটা বোঝা যেতে পারে। কারণ হলো যে তোমার স্কিনে প্রচুর পরিমাণে পানি জমে আর কি, আমরা যেটা বলি ফুলে যাওয়া, পানি পানি নিয়ে ফুলে যাওয়া। তো ওইটা যদি চাপ দিলে যদি জায়গাটা বসে যায় তাহলে বুঝতে হবে যে সেখানে হরমোন ব্যবহার করা হয়েছে। বিশেষ করে স্টেরয়েডটা যদি ব্যবহার করা হয় অতিরিক্ত পরিমাণে তাহলে বোঝা সম্ভব। যদি লো ডোজে ব্যবহার করে তাহলে কিন্তু বোঝা সম্ভব হবে না। যদি দেখা যায় হাই ডোজে যদি ব্যবহার করে থাকে তাহলে অনেক সময় স্কিনে পানি জমে যায়। মোটা হয়, স্টেরয়েড দেওয়ার কারণে মোটা হওয়ার অর্থ হচ্ছে শরীরে পানি লাগা আর কি। শরীরে যদি বাড়তি পানি লেগে যায় তাহলে যে তোমরা পিট অন প্রেসার একটা শব্দ হয়তো পড়ছো, ইডিমা,
ওইটাকে বলা হয় ইডিমা বলা হয়। ইডিমাটা অ্যানিমেলের স্বাস্থ্য ভালো হয় না, বরঞ্চ ওখানে ইডিমা তৈরি হয়ে যায় সারা শরীরে। ইডিমা ডিটেকশনের একটা টেকনিক হচ্ছে হিট অন প্রেসার। প্রেসার দিলা তৈরি হয়ে গেল, তাহলে বুঝতে হবে যে এটা অতিরিক্ত পানি জমা হয়ে আছে, তার মানে স্টেরয়েড ব্যবহার করা হয়েছে হয়তো। এটা একটা টেকনিক হতে পারে আর কি। বুঝতে গেছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? অবজেক্টিভস নিয়ে প্রশ্ন আছে আর? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, যখন আমরা একটা অ্যান্টিমর্টেম ইন্সপেকশন করব, সেই অ্যান্টিমর্টেম ইন্সপেকশন করার সময় আমাদের কি কি রেকর্ড রাখতে হবে, কোন কোন ইনফরমেশন গুলো আমাদের রেকর্ড করতে হবে টোটাল প্রসিজিওরটাতে। প্রথম যেটা হলো দ্য টাইম অ্যান্ড ডেট অফ অ্যান্টিমর্টেম ইন্সপেকশন। আমরা কখন, কত তারিখে কখন করতেছি অ্যান্টিমর্টেম ইন্সপেকশনটা, সেই ডেটটা আমাদের লিখে রাখতে হবে, সময়টা লিখে রাখতে হবে। প্রথম ইনফরমেশন, জাস্ট উই শুড কিপ দ্য রেকর্ড অফ ডেট অ্যান্ড টাইম অফ অ্যান্টিমর্টেম ইন্সপেকশন। কখন এবং কত তারিখে আমরা অ্যান্টিমর্টেম ইন্সপেকশন করি সেই ডেটটা আমাদের উল্লেখ করতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো দ্য নাম্বার অফ অ্যানিমালস ইন দ্য লট অ্যান্ড অ্যারাইভাল টাইম। যে একটা দিনে হয়তো আমরা অনেকগুলো অ্যানিমাল ইন্সপেকশন করব। আমরা মার্কিং একটা এক্সপেরিমেন্ট করছিলাম। মার্কিং, তোমরা জানো যে আমরা অ্যানিমাল সায়েন্সে মার্কিং পড়াইছিলাম কি কারণে? একসঙ্গে হয়তো একটা অ্যানিমাল আসলে কোনো সমস্যা নেই, কিন্তু একসঙ্গে যদি আমরা অনেকগুলো অ্যানিমেল 100 200 এরকম অ্যানিমেল ইন্সপেকশন করতে হবে, 50 30 এরকম ইন্সপেকশন, তখন কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার দিতে হবে। এটা বলছে দ্য নাম্বার অফ অ্যানিমালস ইন দ্য লট এন্ড অ্যারাইভাল টাইম। কোন নাম্বার দিলাম এবং অ্যানিমেলটা কখন আসলো। এই অ্যারাইভাল টাইমটা ইম্পর্টেন্ট কি কারণে? যে একটা অ্যানিমেল যখন ইন্সপেকশনের জন্য নিয়ে আসবে, যদি দূর ট্রাভেল করে আসে তাহলে সেটাকে কিছু সময়ের জন্য রেস্ট দিতে হবে, সাথে সাথে ইন্সপেকশন করা যাবে না। পুরো অ্যানিমেল হয়তো দেখা যাচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা হেঁটে আসছে, পায়ে হেঁটে আসছে, বা 2 ঘন্টা ট্রাকে করে নিয়ে আসছে বা ভ্যানে করে নিয়ে আসছে, সাথে সাথে সেই অ্যানিমেলটাকে আমরা ইন্সপেকশন করতে যাবো না। কারণ হলো যে, আমরা করি তাহলে কিছু ফলস রিডিং চলে আসতে পারে, যেমন হার্ট বিটটা বেশি হতে পারে, পালস রেট বেশি হতে পারে, বডি টেম্পারেচার হাই হতে পারে। রোদে যদি ট্রাভেল করে আসে বডি টেম্পারেচার হাই হতে পারে। এই জন্য বলা হয়েছে অ্যারাইভাল টাইমটা খুব ইম্পর্টেন্ট। যখন তোমার একটা অ্যানিমেল তোমার কাছে আসবে, তোমার কমপক্ষে কতটুকু রাস্তা জার্নি করছে তার উপর ভিত্তি করে 30 থেকে 12 ঘন্টা পর্যন্ত রেস্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। যদিও দেখা যায় অনেক দূর থেকে আসছে, 2 দিন 1 দিন জার্নি করে আসছে, তাহলে তাকে কমপক্ষে 12 ঘন্টা রেস্ট দিতে হবে। অনেক সময় বলা হয় যে আরো যদি অন্য এক দেশ থেকে অন্য দেশে ট্রাভেল করে আসে, হয়তো 3 দিন 4 দিন লাগছে সময়, তখন বলা হয় যে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত রেস্ট দিতে হবে। একটা অ্যানিমেল নিয়ে আসলাম, সাথে সাথে পরীক্ষা করলে ফলস রিপোর্ট আসবে। এই জন্য বলা হয়েছে যে অ্যানিমেলটা কখন আসলো তার নাম্বার দিয়ে রাখা আর কি। অ্যারাইভাল টাইমটা এই জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 3 নাম্বার বলছে ওনার্স ইনফরমেশন। কার অ্যানিমেলটা কার, সেই ইনফরমেশনটা দেখে রাখতে হবে আর কি। আচ্ছা, তারপর হলো আইডেন্টিফিকেশন অফ দ্য অ্যানিমেল। নাম্বার দিলাম, নাম্বার দেওয়ার পরে মেজর কোনো লক্ষণ, মেজর কোনো চিহ্ন তার শরীরে আছে কিনা, যেটা দেখে ওই অ্যানিমেলটাকে নাম্বার ছাড়াও আইডেন্টিফাইড করা যেতে পারে। অনেক সময় হয়ে যেতে পারে যে আমরা একটা নাম্বার দিছি, সেই নাম্বারটা কোনো কারণে মিসিং হয়ে গেছে, তখন আমরা ওই অ্যানিমেলটাকে চিনবো কিভাবে? যেমন একটা ট্যাগ আমরা দিয়ে দিছি যে এটা 4 নাম্বার অ্যানিমেল, কিন্তু কোনো কারণে ট্যাগটা ছিঁড়ে গেছে, ডকুমেন্টটা নাই। তখন আমাদের যদি কোনো আইডেন্টিফিকেশন মার্ক রাখি যে হ্যাঁ অ্যানিমেলটার একটা শিং ভাঙা ছিল, বা অ্যানিমেলটার লেজটা একটু কাটা ছিল, বা কানে কোনো কাটা ছিল, বা সারা শরীর কালো কোনো জায়গায় একটা সাদা দাগ আছে, এরকম কোন আইডেন্টিফিকেশন মার্ক যদি থাকে, সেটা আমাদের ইনফরমেশনটা আমাদের রাখতে হবে। কারণ এর পরবর্তীতে কোনো কারণে যদি রেকর্ড না থাকে আমাদের, তাহলে এই মার্কটা দেখে আমরা অ্যানিমেলটাকে আইডেন্টিফাই করতে পারবো। এই হলো অ্যানিমেলের আইডেন্টিফিকেশন রিলেটেড যে ইনফরমেশন। এরপরে হলো যখন আমরা অ্যান্টিমর্টেম ইন্সপেকশন করব, সেখানে অ্যান্টিমর্টেম ইন্সপেকশন করে কি কি ফাইন্ডিংস পাইলাম। 5 নাম্বার পয়েন্টটা এটা বলছে মেজর ফাইন্ডিংস আফটার ইন্সপেকশন। মেজর ফাইন্ডিংস আফটার ইন্সপেকশন। ইন্সপেকশন করার পরে আমরা কি কি ফাইন্ডিংস পাইলাম, সেই ফাইন্ডিংস গুলো আমাদের তখন লিপিবদ্ধ করে রাখতে হবে। তারপর সর্বশেষ হলো কে কে ইন্সপেকশন করলো, ইন্সপেক্টর কে, কে এটা এক্সামিনেশনটা করলো, তার একটা স্বাক্ষর, তারিখ সহ স্বাক্ষর লাগবে আর কি। তো এই একটা রেকর্ড কিপিং বলতে, একটা অ্যানিমাল ইন্সপেকশন করতে গেলে আমাদের কি কি রেকর্ড রাখতে হবে। তো প্রথমে আমরা বললাম যে টাইম এবং ডেট, কখন আমরা করতেছি কাজটা, একটা অ্যানিমাল কখন আসলো তার সেই সময়টা লিখতে হবে, অ্যানিমালটা নাম্বার দিতে হবে, ওনার্স কে নিয়ে আসছে তার ইনফরমেশন গুলো আমাদের রাখতে হবে, অ্যানিমালটাকে আইডেন্টিফাইং যদি আদার্স ক্যারেক্টারিস্টিক্স থাকে সেটা আমরা লিখে রাখবো। তারপর
মেজর কি ফাইন্ডিংস গুলো আছে সেই ফাইন্ডিংস গুলো আমরা নোট করে রাখবো, এবং সর্বশেষে যে আমরা একটা সার্টিফিকেট দেবো, সেখানে এটা যে ইন্সপেকশন করলো তার একটা সিগনেচার। আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে স্টেপস অফ অ্যান্টিমর্টেম ইন্সপেকশন। অ্যান্টিমর্টেম ইন্সপেকশন দুইটা স্টেপে করা হয়। একটা হলো অবজার্ভিং অ্যানিমাল অন রেস্ট, অবজার্ভিং অ্যানিমাল অন রেস্ট, আর একটা হলো অবজার্ভিং অ্যানিমাল অন মোশন। এখানে রেস্ট বলতে একটা অ্যানিমালকে বসে থাকা অবস্থায়, দাঁড়ায় থাকা অবস্থায় অবজারভেশন করতে বলছে, আর মোশন মানে গতিশীল, হাঁটায় দেখতে হবে। তোমরা যদি কখনো অ্যানিমেল ক্রয় করা দেখো বাজারে, তো দেখবা যে যারা কিনতে যায়, যারা একটু এক্সপার্ট, অ্যানিমেলের দড়িটা হাতে নিয়ে, রশিটা হাতে নিয়ে অ্যানিমেলটাকে হাঁটায় নিয়ে বেড়ায়, অনেক সময় খাবার অফার করে, খাচ্ছে কিনা। তো এইটা বলছে যে একটা অ্যানিমেলকে যখন আমরা অ্যান্টিমর্টেম ইন্সপেকশন করবো, দুই ভাবে করতে হবে, রেস্টিং কন্ডিশনে রাখে করতে হবে, আবার অ্যানিমেলটা একটু হাঁটায় দেখতে হবে, গতিশীল করে দেখতে হবে আর কি, মুভমেন্ট করায় দেখতে হবে। তো এটা দুইটা করার কারণ কি, যে কিছু কিছু প্রবলেম আছে যেগুলো বসে থাকলে বোঝা যাবে না, যেগুলো বসে থাকলে বোঝা যাবে না, যেমন ল্যামনেস। কোন একটা অ্যানিমেলের যদি ল্যামনেস থাকে, ওরা বা পায়ে যদি কোনো সমস্যা থাকে, যদি এফএমডি বা মনে হচ্ছে খুরা রোগ থাকে, মুখে কোনো লেশন নাই কিন্তু পায়ে ইনফেকশন হয়ে গেছে, এই ধরনের ইনফেকশন হলে পায়ে তোমার হাঁটতে অসুবিধা হয়, বা অন্য কোনো নার্ভাস সিমটম যদি থাকে, অ্যাবনর্মাল হাঁটা চলা, ঠিক আছে। তো এই জন্য বলা হচ্ছে যে একটা অ্যানিমেলকে পায়ে হাঁটা চলা, খোরা, এই ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটা বোঝার জন্য আমাদের হাঁটায় দেখতে হবে, চলায় দেখতে হবে, মুভমেন্ট করে দেখতে হবে। আবার তোমার হচ্ছে কোনো অ্যানিমেলের যখন আমরা একটা অ্যানিমেল আমরা এক্সামিনেশন করতে যাব, অবজার্ভিং অ্যানিমেল অন রেস্ট, রেস্টিং কন্ডিশনে থাকলে তার শ্বাসকষ্ট টাইপের কোনো রোগ হচ্ছে কিনা, তার হার্টবিট ঠিক আছে কিনা, তার পালস রেট ঠিক আছে কিনা, এগুলো দেখতে হলে রেস্টিং কন্ডিশন, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, যদি আমরা হাঁটায় নিয়ে আসলাম আধা ঘন্টা, হাঁটায় নিয়ে আসি যদি আমরা পালস রেট নিতে যাই, পালস রেটটা হয়ে যাবে বেশি। হাঁটায় নিয়ে আসলাম, ওই সময় শ্বাস শ্বাস তার রেসপিরেশন রেস্ট যেটা নাম, রেসপিরেশন রেট যেটা থাকবে সেটা ডেফিনেটলি কি হবে, বেশি হবে। তো এই ধরনের সাইন গুলো দেখতে গেলে অ্যানিমালটাকে আমাদের রেস্টিং কন্ডিশনে ইন্সপেকশন করতে হবে। এই জন্য বলা হয়েছে যে অ্যান্টিমর্টেম ইন্সপেকশনটাকে দুইটা স্টেপে ভাগ করা হয়েছে, একটা হলো রেস্টিং কন্ডিশনে আর একটা মোশন কন্ডিশনে। আচ্ছা, এই দুইটা পয়েন্ট বুঝতে তোমাদের কারো অসুবিধা আছে, রেকর্ড কিপিংস আর স্টেপ নিয়ে? হ্যালো। না স্যার, আচ্ছা, স্যার সমস্যা নাই। সমস্যা নেই, তাহলে আমরা এরপরে যাচ্ছি। আমরা আসলে এখন আসছি যে একটা টপিকসে, এটা যেটা বললাম যে ফ্যাক্টরস এফেক্টিং অ্যান্টিমর্টেম ইন্সপেকশন, অথবা এটা আমরা বলতে পারি হোয়াট আর দ্য পয়েন্টস ইউ শুড কনসিডার ডিউরিং অ্যান্টিমর্টেম ইন্সপেকশন, অথবা বলতে পারি হোয়াট হোয়াট আর দ্য ফিজিক্যাল এক্সামিনেশন ইউ শুড ডান ডিউরিং অ্যান্টিমর্টেম ইন্সপেকশন। যেটাই বলি না কেন, বিভিন্ন ভাবে প্রশ্নটা আসতে পারে যে কোন কোন ফ্যাক্টর দেখবো, কোন কোন পয়েন্ট গুলো আমরা এক্সামিনেশন করব, সেটা আর কি। তো প্রথমে আমরা বলছিলাম যে হিস্ট্রি অফ দ্য অ্যানিমাল, হিস্ট্রি অফ দ্য অ্যানিমাল, এখানে যেটা হতে পারে যে অ্যানিমালটার পূর্ববর্তীতে কোনো রোগ হয়েছে কিনা, 10 থেকে 15 দিনের মধ্যে কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা, কোনো মেডিসিন আমরা ব্যবহার করছি কিনা, এই ধরনের প্রশ্নগুলো সাধারণত ওনারকে করা হয়। কি প্রশ্ন করা হয়, যে কিছুদিনের মধ্যে কি অ্যানিমালটা কোনো রোগে আক্রান্ত হয়েছিল? হ্যাঁ হয়েছিল। যদি বলে যে জি হয়েছে, তাহলে কি কি রোগে আক্রান্ত হয়েছে, কি কি ঔষধ খাওয়াইছেন, বা এর মধ্যে কি কৃমির ওষুধ খাওয়াইছেন বা ভ্যাকসিনেশন করছেন কিনা, এই ধরনের হিস্টরি আমাদের নিতে হবে। তারপর বয়স, এখানে যেটা আমরা হিস্ট্রির মধ্যে নিতে পারি, আরেকটা যেটা বয়স কতদিন আগে হয়েছে, অ্যানিমালটার বয়স কতদিন হয়েছে, এই ধরনের প্রাথমিক ইনফরমেশন গুলো আমরা প্রথমে নিব, হিস্ট্রি অফ দ্য অ্যানিমাল। এতে কি বোঝা যাবে যে পূর্ববর্তীতে সে রোগে আক্রান্ত ছিল কিনা, কি কি মেডিসিন ব্যবহার করছে, সেই মেডিসিন গুলো রেসিডুয়াল টাইম পার হয়েছে কিনা, সেই জিনিসটা আমরা এখানে বুঝতে পারবো হিস্ট্রির মাধ্যমে। স্যার কৃমির ওষুধ খাওয়ালে কি হবে? যে কোনো মেডিসিনের হলো যে একটা তোমার হলো কি, যে কোনো মেডিসিনের একটা উইথড্রয়াল পিরিয়ড থাকে, হয়তো 7 দিন বা 10 দিন। যদি এর মধ্যে যদি উইথড্রয়াল পিরিয়ড 7 দিন হয়, 7 দিনের আগে আমরা ওই মাংসটা খাই, তাহলে কিছু না কিছু কেমিক্যাল, যে কেমিক্যাল দিয়ে মেডিসিনটা তৈরি হয়েছে, সেই মেডিসিনের রেসিডিউটা এটার মধ্যে থেকে যেতে পারে, ঠিক আছে। আর যে কোনো কেমিক্যাল, আনওয়ান্টেড কেমিক্যালই তো আমাদের শরীরের জন্য কি খারাপ। এই জন্য বলা যায় যে কোনো মেডিসিন ব্যবহার করা হলে সেই মেডিসিনটা রেসিডুয়াল ইফেক্টটা পার হয়েছে কিনা,
সেই টাইমটা আমাদের জানার জন্য এটা জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো জেনারেল বিহেভিয়ার। জেনারেল বিহেভিয়ার, একটা অ্যানিমাল নরমালি একটা শান্তশিষ্ট থাকার কথা, সে বেশি এক্সাইটেড নাকি বেশি শান্তশিষ্ট? জেনারেল বিহেভিয়ারটা মূলত নার্ভাস সিমটমটাকে ইন্ডিকেট করবে। যদি একটা অ্যানিমাল বেশি এক্সাইটেড থাকে সেটাও খারাপ, আবার যদি দেখে একেবারে শান্তশিষ্ট একদম কুল ডাউন হয়ে আছে, কাম কন্ডিশনে আছে, তাহলে সেটাও খারাপ। দুইটাই রোগের ইন্ডিকেশন করে। কি রোগ আমরা ওইটা জানি না, কিন্তু অতিরিক্ত পরিমাণ উত্তেজিত থাকতেছে অথবা অতিরিক্ত পরিমাণ শান্তশিষ্ট বা চুপ করে থাকতেছে, সেটাকে বলা হচ্ছে যে এই দুটার কোনোটাই ভালো না আর কি। ঠিক আছে? এগুলো হলো বিভিন্ন রোগের লক্ষণ হিসেবে কাজ করতে পারে। এই জন্য জেনারেলাইজড একটা বিহেভিয়ার আমরা দেখে নিলাম। এরপরে হতে পারে হেলথ স্ট্যাটাস। যে অ্যানিমালটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা অ্যানিমালের সাধারণ দৃষ্টিতে যদি আমরা হেলথ স্ট্যাটাস দেখি, দেখলেই কিছুটা অনুমান পাওয়া যেতে পারে যে হ্যাঁ, এটা একটা রোগে আক্রান্ত হতে পারে, অথবা এর ম্যানেজমেন্টটা ভালো ছিল না, অথবা ক্রনিক কোনো ডিজিজে মনে হয় এফেক্টেড আছে। স্বাস্থ্য যদি খারাপ হয় তাহলে আমরা এই ধরনের থিঙ্কিং গুলো করতে পারি। আর স্বাস্থ্য যদি ভালো হয় যে না সবকিছু ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। তার মানে নিউট্রিশন ভালো আছে, হেলথ ম্যানেজমেন্টটাও ভালো হয়েছে। জাস্ট একটা জেনারেল ইন্সপেকশন, স্বাস্থ্যটা তার কিরকম আছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে হাইটস এন্ড স্কিন, অনেক সময় অনেকগুলো রোগের হাইটস এন্ড স্কিনে অনেকগুলো রোগের লক্ষণ প্রকাশ করে। যেমন কিছুক্ষণ আগেই আমি বলছি যে হাইটস এন্ড স্কিনের যে হেয়ার গুলো থাকে, হেয়ার কোটের ডিরেকশন, হেয়ার কোটের গ্লোসিনেস, হেয়ার কোটের স্মুথনেস, এগুলো দেখে অনেক সময় রোগের একটা ধারণা পাওয়া যায়। যদি স্কিনটা খুব গ্লোসি হয়, চকচক করে, স্মুথ হয়, তাহলে সেটা সুস্থ। আর যদি স্কিনটা রাফ হয়, হেয়ারের ডিরেকশন গুলো এলোমেলো হয়, তাহলে সেটা বুঝতে হবে যে অসুস্থ। এছাড়াও স্কিনের মধ্যে অনেক ধরনের এক্সটার্নাল ডিজিজ হয়, যেরকম হতে পারে তোমরা প্যারাসাইটোলজি যদি পড়ে থাকো, এক্সটার্নাল প্যারাসাইট নামে কিছু প্যারাসাইট আছে, যেমন টিক, মাইট, এই ধরনের এই ধরনের ইনফেকশন গুলো স্কিনে হতে পারে, যেটা আমরা বাইরের থেকে অনেক সময় দেখা যায়, কিছু কিছু দেখা যায়, কিছু কিছু দেখা যায় না। আবার স্কিনে কোন ধরনের ডিসকালারেশন আছে কিনা, সুপারফিশিয়ালি কোনো ঘা, অ্যাবসেস যেটা আমরা বলি আর কি, অ্যাবসেস আছে কিনা, টিউমার আছে কিনা, পক্স আছে কিনা, মোট কথা স্কিনে যে রোগগুলো হয় সেই রোগগুলো স্কিনে আছে কিনা সেটার একটা ইন্সপেকশন করতে হবে। এজন্য বলা হয়েছে যে হাইটস এন্ড স্কিনটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কি, এটা অনেকগুলো রোগের ইন্ডিকেশন করে। আচ্ছা, বয়স যেটা একটা ব্যাপার আছে, বয়সটা ইন্সপেকশন করতে হবে। আমাদের একটা প্রশ্ন আসছিল যে আমরা কতদিন বয়সের অ্যানিমেল আমরা স্লটার করতে পারবো আর কি। স্যার একটা যেকোনো প্রশ্ন ছিল। অ্যানিমেল স্লটার, হ্যাঁ স্যার মেন্স মানে কি স্যার? MENG? মেন্স হ্যাঁ স্যার, এই যে মাইট এগুলা পড়ো নাই তোমরা না? না স্যার, আর্থ্রোপড পড়ছিলা কি? আর্থ্রোপড পড়ছি স্যার। তো মেন্স মাইট এগুলা পড়ো নাই? মাইট মানে বাংলা মিনিংটা জানতে চাচ্ছি স্যার স্যার। এখনো পড়ি নাই স্যার, এবার পড়বো। আমরা এখনো এবার পড়িনি ওটা, পড়বা? আমরা এবার পড়বো। টিক্সটা তো জানো, টিক্স টিক্স জানো? জি, সিক্স মাইট জানি। আঠালি স্যার, জানি। আঠালি। খালি আর এই যে এই মাইট হলো কি সিঁদুরাই, এরকম বলি যে আমরা সিঁদুর। জি স্যার। রেড মাইট চিকেনের ক্ষেত্রে রেড মাইট হয়। তো এরকম মেনজো এরকম একটা আর্থ্রোপড ইনফেকশন হয় আর কি। ঠিক আছে? মেনজো হলো এটাও এক ধরনের আর্থ্রোপড। টিক্স মাইট যেরকম একটা আর্থ্রোপড, এটাও একটা আর্থ্রোপডের মাধ্যমে যে ডিজিজটা হয় সেটাকে বলা হয় মেন্স বলা হয় আর কি। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, বয়সটা আমরা বললাম যে কোনো অ্যানিমেল যদি আমরা স্লটার করতে চাই কমপক্ষে 21 দিন হতে হবে। 21 দিনের কম কোনো অ্যানিমেলকে স্লটার করা ইনহিউম্যানিটি কাজ হয় আর কি। আরেকটা হলো যে আহ, শুধু 21 দিন হইলে হবে না, সেটা ভালো মতো লালন পালন করতে হবে আর কি। দেখা যাচ্ছে 21 দিন বয়স হইলেও অনেক সময় দেখা যায় তোমার ম্যালনারিশমেন্টের কারণে, পোর ম্যানেজমেন্টের কারণে বডি কন্ডিশন খুব খারাপ থাকে, তখন আবার 21 দিন হইলেও স্লটার করা যাবে না আর কি। এখানে বলছে যে বয়সের সঙ্গে আবার নারিশমেন্টেরও একটা ব্যাপার আছে, যে 21 দিন, কমপক্ষে 21 দিন হতে হবে যে কোনো অ্যানিমাল স্লটার করতে চাইলে। 21 দিনের বেশি হলে সেটা আইনগতভাবে বৈধ, 21 দিনের কম হলে আইনগতভাবে বৈধ হবে না আর কি। আর এখানে আরেকটা কন্ডিশন বলছে, উই একটা অ্যানিমেলকে যখন আমরা জবাই করব তখন ওয়েল নারিশড হতে হবে আর কি। 21 দিন প্রপার নারিশমেন্ট না হওয়ার কারণে অ্যানিমেলটা অনেক ছোট থাকতে পারে,
যার কারণে ওই অ্যানিমেলটাকে জবাই করা যাবে না। আর যদি ভালো মতো নারিশমেন্ট করা হয়, ভালো ম্যানেজমেন্ট থাকে, তাহলে 21 দিন পার হয়ে গেলে আইনগতভাবে যে কোনো অ্যানিমেলকে আমরা স্লটার করতে পারবো আর কি। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট বলছে এক্সটার্নাল ফিচার্স। এক্সটার্নাল ফিচার্স আমরা ওই যে হাইটস এন্ড স্কিনে যেগুলো পড়লাম মোটামুটি ওগুলাই আর কি, যে বাইরের থেকে কোনো অ্যাবনর্মালিটিস, যেমন হলো আর্থ্রাইটিস, ইনফ্লামেশন ইন দ্য জয়েন্ট, অ্যাবসেস তো আমরা আগে কিছুক্ষণ আগে বললাম, হেমাটোমা, কোনো ধরনের ফোসকা বা ফুসকুড়ি আছে কিনা, এই ধরনের ডিজিজগুলো। কথা স্কিনে যে ডিজিজগুলো বলা হলো, ইনফাইসিমাটা সম্ভবত তোমার হলো, তোমরা কি এটা জানো? ইনফাইসিমাটা জানো? কেউ জানো ইনফাইসিমা? না স্যার। হেমাটোমা তো জানো? ইয়েস স্যার, লাংসে হয়, ফুসফুসে হ্যাঁ স্যার, লাংসে ফুসফুসে অ্যালভিওলাসের মাঝখানে ইনফ্লামেশন, ইনফ্লামেশন, এমফাইসেমা। শ্বাসকষ্ট। ইয়েস স্যার, লাংসে অ্যালভিওলাসের মাঝখানে। এটা হলো লাংসের একটা কন্ডিশন আর কি, ঠিক আছে। এটা যাই হোক, এখানে বলছে যে এক্সটার্নাল ফিচার্স, এক্সটার্নালি যে কোনো লক্ষণ, যেটা হতে পারে অ্যাবসেস হতে পারে, উন্ড হতে পারে, আর্থ্রাইটিস হতে পারে, হেমাটোমা হতে পারে, বা অন্য কোনো প্যারাসিটিক ইনফরমেশন, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম, এটা নিয়ে আর অত ডিসকাস করার দরকার নেই। এরপরে একটা টার্ম দেখো, গেইট এন্ড পশ্চার। এটা তোমরা জানো কিনা? এটা একটু বোঝার বিষয় আছে, গেইট এন্ড পশ্চার। পশ্চার কথাটা আসছে পজিশন, পজিশন, সবসময় মনে রাখবা, পশ্চার পজিশন। আর গেইট হলো মুভমেন্ট অফ দ্য অ্যানিমেল। গেইট হচ্ছে মুভমেন্ট, একটা অ্যানিমেলের প্যাটার্ন অফ মুভমেন্ট। গেইট হলো প্যাটার্ন অফ মুভমেন্ট, আর পশ্চার হলো পজিশন। একটা অ্যানিমেল বসা থেকে উঠবে, দাঁড়াবে, যখন শুয়ে আছে সেখান থেকে দাঁড়াবে, দাঁড়াতে গেলে একটা সুস্থ স্বাভাবিক অ্যানিমেল নর্মাল একটা পজিশনে বসে থাকে। কিন্তু একটা অ্যানিমেল যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তার ওই নর্মাল পজিশনটা থাকে না, সে একটু অ্যাবনর্মালি বসে বা অ্যাবনর্মালি দাঁড়ায় থাকে। দাঁড়ানোর সময় দেখা যাচ্ছে হয়তো জিম ধরে দাঁড়ায় আছে, অথবা একটা পা খোঁড়ায় দাঁড়ায় আছে, বা একটা পা উঁচু করে দাঁড়ায় আছে। এরকম পজিশন গুলোকে বলা হয় অ্যাবনর্মাল পশ্চার। যেভাবে দাঁড়ানোর কথা ওই স্টাইলে দাঁড়াচ্ছে না, অন্য কোনো স্টাইলে দাঁড়াচ্ছে, অন্য কোনো ভাবে দাঁড়াচ্ছে, যেভাবে বসে থাকার কথা ওইভাবে বসে নাই, এগুলোকে বলে অ্যাবনর্মাল পশ্চার। আর নর্মাল একটা সুস্থ অ্যানিমাল স্বাভাবিকভাবে যেভাবে বসে স্বাভাবিকভাবে দাঁড়ায় থাকবে, এটা হলো নর্মাল পশ্চার। এটার থেকে যদি ডেভিয়েশন হয়ে যায়, তখন সেটাকে বলা হয় অ্যাবনর্মাল পশ্চার। যেমন তোমার হচ্ছে, যদি একটা অ্যানিমেলের এফএমডি রোগ হয়, বা যদি কোনো নার্ভাস রিলেটেড কোনো রোগ হয়, যেমন হলো গিড ডিজিজ, তোমরা শুনছো কিনা? গিড, এটা ভালো এক্সাম্পল বোঝা যাবে। ছাগলের ক্ষেত্রে হয় গিড আর কি। তো গিড ডিজিজ হলে মাথা ঘোরা রোগ। হ্যাঁ, মাথা ঘোরার রোগ আর কি, মাথা ঘুরে এক পাশ দিয়ে ভালো, ঠিক আছে। স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? এখন যাচ্ছে স্যার, মাঝে মাঝে একবারে বাক্য মিসিং হয়ে যাচ্ছে একদম। আর না, মাঝে মাঝে তো আমি একটু গ্যাপও দিচ্ছি আর কি, বুঝছো? সবসময় যে কথা বলতেছি এরকম কিন্তু নয়। আচ্ছা, আমরা বলতেছিলাম যে অ্যাবনর্মাল গেইটের একটা সবচেয়ে ভালো এক্সাম্পল হলো গিড ডিজিজ ছাগলের ক্ষেত্রে। একটা ছাগল নর্মালি যেভাবে হাঁটার কথা সেভাবে হাঁটে না, যেভাবে দাঁড়ায় থাকার কথা ওইভাবে দাঁড়ায় থাকে না। এইটা হলো অ্যাবনর্মাল গেইট এন্ড পশ্চারের একটা এক্সিলেন্ট এক্সাম্পল। যদি কোনো ছাগল গিড ডিজিজে আক্রান্ত হয়, তাহলে সে চলার সময় এক পাশে বাঁকা হয়ে চলে, দাঁড়ায় থাকতে পারে না, খালি ঘুরতে থাকে। তাহলে আমরা বললাম যে চলাফেরা করাটার যে প্যাটার্নটা, সেটা হলো গেইট। যদি কোনো অ্যানিমেলের চলাফেরা ঠিক না থাকে, তখন সেটাকে বলা হয় অ্যাবনর্মাল গেইট। আর দাঁড়ায় থাকা বা বসে থাকা বা শুয়ে থাকার যে নর্মাল প্যাটার্ন, সেটা হলো পশ্চার। যদি নর্মাল প্যাটার্ন থেকে ডেভিয়েশন হয়ে যায়, তখন সেটাকে বলা হয় অ্যাবনর্মাল পশ্চার। ঠিক আছে, এই গেইট এন্ড পশ্চার নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? স্যার আরেকবার বলিয়েন তো। গেইট এবং পশ্চার, এই দুইটা শব্দ বুঝতে হবে। কেউ বুঝতে পারো না এরকম কেউ আছো? স্যার আরেকবার। আমি বললাম যে গেইট হলো প্যাটার্ন অফ মুভমেন্ট, আর পশ্চার হলো পজিশন। সংক্ষিপ্ত, গেইট হলো প্যাটার্ন অফ মুভমেন্ট, আর পশ্চার হলো পজিশন।
তো একটা অ্যানিমেলের স্বাভাবিক যে পজিশন, স্বাভাবিকভাবে যেভাবে থাকে সেটা যদি ঠিক না থাকে তখন সেটাকে বলা হয় অ্যাবনর্মাল পশ্চার। আর স্বাভাবিকভাবে যেভাবে চলাফেরার কথা সেভাবে যদি চলাফেরা না করে তখন সেটাকে বলা হয় অ্যাবনর্মাল গেট। এখন কি বোঝা গেছে? জি স্যার, জি বুঝি। এরপরে একটা আমি বললাম যে প্রেগনেন্ট অ্যানিমাল, কিছুক্ষণ আগে ওটা বলে ফেলছি, এটা আর বলার কিছু নেই যে অ্যানিমাল যদি কখনো প্রেগনেন্ট হয় তাহলে সেটা অবশ্যই আমরা স্লটার করব না আর কি। আমরা বলছি যে কোনো অ্যানিমাল যদি প্রেগনেন্ট কন্ডিশনে থাকে সেটা স্লটার করার নরমালি এটা স্লটার করা যাবে না আর কি। এটা ইনহিউম্যানি কাজ হবে আর কি, মানবতা বিরোধী কাজ হয় আর কি। ঠিক আছে। আচ্ছা, নিউট্রিশনাল স্ট্যাটাস এর আগে ডিসকাশন করা হয়েছে। ডিজিজ কন্ডিশন এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না, যে কোনো যেমন ম্যাস্টাইটিস, টিউবারকুলোসিস, অ্যানথ্রাক্স এই ধরনের কোনো ডিজিজে যদি আমরা আক্রান্ত যদি কোনো অ্যানিমেল পাই তাহলে সেগুলোকে আমাদের আগে ট্রিটমেন্ট করার চেষ্টা করতে হবে। যদি ট্রিটমেন্ট ভালো হলে হলো, না হলে নাই। ট্রিটমেন্ট করার পরে আবার একটা কি উইথড্রল পিরিয়ড, যেটা আমরা এর আগেই বললাম, কিছু কেমিক্যাল এজেন্ট ব্যবহার করব। সেই এজেন্ট গুলো বডি থেকে যতক্ষণ ডিসঅ্যাপিয়ার্ড না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ওই অ্যানিমেল গুলোকে স্লটার করতে পারবো না। ঠিক আছে। এগুলা হলো ফিজিক্যাল এক্সামিনেশন। এই ফিজিক্যাল এক্সামিনেশন গুলো ছাড়াও কিছু ল্যাবরেটরি এক্সামিনেশন করা যেতে পারে অ্যান্টিমর্টেম ইন্সপেকশনে। যেমন হলো জ্বর আছে কিনা, ফিভার, টু ডিটেক্ট ফিভার। এক্সেসিভ স্যালাইভেশন যদি হয়, এক্সেসিভ স্যালাইভেশন, তখন হয়তো সেই স্যালাইভাটা কি কারণে আসতেছে সেটা টেস্ট করা যেতে পারে। কোনো আদার্স কোনো নার্ভাস সিমটম আছে কিনা, কোনো জায়গায় ভিতরে কোনো ইন্টারনালি যে শরীরের যে অংশগুলো দেখা যাচ্ছে না ওই অংশগুলোতে কোনো সোয়েলিং থাকলে সেই সোয়েলিং এর ফ্লুইড গুলা নিয়ে অনেক সময় আমরা টেস্ট করতে পারি আর কি। তো আমরা ল্যাবরেটরি টেস্ট কখন করব? যখন একটা অ্যানিমেলকে আমরা কনফিউশনে পড়ে গেলাম, অ্যান্টিমর্টেম ইন্সপেকশনের উপরে স্টেপটা ফলো করলাম কিন্তু বুঝতে পারতেছি না সে সুস্থ না অসুস্থ, তখন আমাদের স্পেসিফিক ল্যাবরেটরি টেস্টে যেতে হবে। আমরা এতক্ষণ থেকে যে পয়েন্টগুলো ডিসকাশন করলাম এই পয়েন্টগুলো এক্সামিনেশন করার পরে আমরা যদি কনক্লুশনে পৌঁছাইতে না পারি যে অ্যানিমেলটা সুস্থ নাকি অসুস্থ, তখন আমাদের কিছু স্পেসিফিক ল্যাব টেস্ট করতে হবে। স্যালাইভা থাকলে স্যালাইভা থেকে কিছু টেস্ট করা যেতে পারে, ব্লাডের কিছু টেস্ট করা যেতে পারে, ফিভারের কিছু টেস্ট করা যেতে পারে। এই টেস্টগুলোকে বলা হচ্ছে ল্যাবরেটরি টেস্ট। যদি ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে ডিটেক্ট করা সম্ভব না হয় যে অ্যানিমেলটা জবাই করার উপযোগী কিনা, তাহলে তখন স্পেসিফিক ল্যাবরেটরি টেস্টে যেতে হবে। সেই ল্যাবরেটরি টেস্টে ফিভার, ব্লাড টেস্ট, স্যালাইভা টেস্ট, নার্ভাস সিমটম টেস্ট, ডিফারেন্ট টাইপস অফ সোয়েলিং থেকে আমরা যদি কোনো ফ্লুইড কালেকশন করে আমরা সেটা টেস্ট করতে পারি। তো এই হচ্ছে অ্যান্টিমর্টেম ইন্সপেকশনের মোটামুটি প্রসিজিওরটা আর কি। আমরা যেটা বললাম যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং অ্যান্টিমর্টেম ইন্সপেকশন, অথবা এটা প্রশ্নটা আসতে পারে হোয়াট আর দ্য পয়েন্টস ইউ শুড কনসিডার ডিউরিং অ্যান্টিমর্টেম ইন্সপেকশন। ঠিক আছে, এটা যেভাবে হোক প্রশ্নটার উত্তর এটাই আসবে আর কি। তো প্রথমের দিকে হিস্টরি, জেনারেল বিহেভিয়ার, হেলথ স্ট্যাটাস, হাইটস এন্ড স্কিনস, এজ, এক্সটার্নাল ফিচার্স, গেট এন্ড পশ্চার, প্রেগনেন্ট অ্যানিমাল, নিউট্রিশনাল স্ট্যাটাস, সাম ডিজিজ কন্ডিশন, এতগুলা পয়েন্ট দিয়ে যদি আমরা বুঝতে না পারি যে অ্যানিমালটা সুস্থ কি অসুস্থ, তখন আমরা স্পেসিফিক ল্যাবরেটরি টেস্টে যাব। কোনো প্রশ্ন আছে তোমাদের? স্যার, হ্যাঁ বলো। অনেক এলাকাতেই ওই যে যখন অসুস্থ হয়ে পড়ে তো কোয়াকদের হেল্প নিয়ে যখন ট্রিটমেন্টে সুস্থ হয় না বা ট্রিটমেন্টে আসলে সুস্থই হয় না, তখন সেই অ্যানিমেলটাকে জবাই করে কম দামে বিক্রি করা হয়, ভাগা লাগানো হয় যেটাকে বলে। তো যখন ট্রিটমেন্টে সুস্থ হচ্ছে না তখন তাহলে সেক্ষেত্রে কি করা যাবে অ্যানিমেলটাকে যদি জবাই নাই করা যায়? জবাই না করা যায় ওটা তোমার আমরা এই যে আইসোলেশন, কোয়ারেন্টাইন এরকম শব্দগুলো এখন তো খুব পরিচিত, তাই না? জি। তোমার হলো আলাদা করে রাখতে হবে, অন্য অ্যানিমেল থেকে আলাদা করে রাখতে হবে। আমাদের ভেটেরিনারি ইথিক্স, সেই ভেটেরিনারি ইথিক্সে আছে আমরা কখনোই কোনো অসুস্থ অ্যানিমেল স্লটার করতে পারবো না, সেটা যদি মারাও যায়। ও আচ্ছা। ভেটেরিনারি ইথিক্স অনুযায়ী কোনো অসুস্থ অ্যানিমেলকে কোনো অবস্থায়, সেটা ইনফেকশিয়াস হোক আর নন ইনফেকশিয়াস হোক, যদি কোনো অ্যানিমেল কোনো সাইন্স অফ ইল হেলথ শো করে সেটা জি। জবাই করা একেবারে ধর্মীয় দৃষ্টি থেকে তো নিষেধ আছে, আমাদের ধর্মীয় দৃষ্টিতেও নিষেধ আছে, তাছাড়াও তোমার সাইন্টিফিক্যালিও নিষেধ আছে, এবং ভেটেরিনারি ইথিক্স যেটা সেই ইথিক্সে এটা নিষেধ আছে। ঠিক আছে, কিন্তু ওইটা সাধারণত করা হয় কি, তো অনেক ডিজিজ আছে যেগুলো হিউম্যান হেলথে খুব একটা ইফেক্ট করে না। যেমন আমরা বাজার থেকে সবজি কিনে খাচ্ছি,
জি আমরা কেমিক্যাল খাচ্ছি কিন্তু কেমিক্যালটা আমরা চোখে দেখতেছি না, বা এটা খুব লো পরিমাণে থাকতেছে, যার কারণে আমাদের শরীরে কি ইফেক্ট করতেছে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ক্ষতি কিন্তু হচ্ছে। তো ঠিক এরকম একটা অসুস্থ অ্যানিমাল যদি আমরা জবাই করে খাই, ক্ষতি হবে, কিন্তু ক্ষতির পরিমাণটা এত নেগলিজিবল, এত কম যে ধীরে 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 হয়তো এটা বেশি ক্ষতির দিকে যাবে, সেটা আমরা বুঝতে পারি না। যেমন তোমাদের যদি আরেকটা বলি যে আমরা যদি আগেকার দিনে যে কাটা সিস্টেম ঘড়িগুলা, জি কাটা সিস্টেম ঘড়িগুলোতে 3টা কাটা থাকে, একটা হলো সেকেন্ড, মিনিট আর ঘন্টা। ঘন্টার কাটা কি স্থির হয়ে থাকে? থাকে না। ওটা কিন্তু, ওটাও কিন্তু মুভমেন্ট থাকে, কিন্তু ওটার মুভমেন্টটা এত স্লো যে আমরা ওইটা বুঝতে পারি না, কিন্তু সে মুভমেন্ট করে। ঠিক এরকম শরীরের ক্ষেত্রে আমাদের যে কেমিক্যালের যে ইফেক্ট গুলো এরকম ভাবে পড়ে, যে ইফেক্ট করতেছে কিন্তু এত স্লো ইফেক্ট, বা এত হাই ডোজ না হলে খুব একটা রেপিডলি কোনো প্রম্পট কোনো অ্যাকশন হয় না আর কি, যার কারণে আমরা এই জিনিসগুলো ইগনোর করে থাকি। শুধু কোয়াকদের কথা কেন বলি, যদি আমরা যারা গ্রামের আছি আর কি, আমাদের বাড়িতেও হয়তো অনেক সময় এরকম আমরা অনেক করছি, এই যে মারা যাইতে ধরছে, ঠিক হ্যাঁ আছে হ্যাঁ জবাই করে ফেলো, ঠিক আছে। কোয়াদের দোষ দিলে শুধু হবে না, এটা আমাদের দেশের আর্থসামাজিক এর একটা বিষয় আছে। যেমন হলো উন্নত বিশ্বে আমরা যে ডিম খাই, ডিমগুলা জি গ্রেডিং করে সালমোনেলার উপর ভিত্তি করে। সালমোনেলা, তোমরা জানো যে ডিমের একটা এগবর্ন ডিজিজ হচ্ছে সালমোনেলোসিস, ঠিক আছে। তো বিদেশে দেখা যায় এই সালমোনেলার উপর ভিত্তি করে ডিমের গ্রেডিং করে, আর আমরা কিসের উপর ভিত্তি করে ডিমের গ্রেডিং করি? সাইজ শেপ এগুলো আইস, দেখে, এটার উপরে, ওয়েট দেখে। ঠিক আছে। তাই আমাদের দেশের আসলে আর্থসামাজিক কন্ডিশনটা এরকমই, যে একটা 20,000 টাকার গরু চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, জবাই করে বেচলে তো 10,000 টাকা পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এই আর্থসামাজিক অবস্থার কারণে দেখা যাচ্ছে যে এটা দুইটা দিক আছে। যেমন এই যে করোনা ভাইরাসের যদি আমরা এক্সাম্পল বলি, ইউরোপ আমেরিকায় একবার মহামারী হয়ে গেল, আরেকবার শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে আল্লাহর রহমতে খুব একটা বেশি ইফেক্ট হয় নাই। কারণটা কি? তার ইমিউনিটি বেশি। ইমিউনিটি বেশি না। এখানে ভেজাল আমাদের, খাইতে খাইতে অভ্যাস হয়েছে স্যার। হ্যাঁ, আমাদের এই যে ভেজাল খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, এগুলো ছোটখাটো ভেজাল আসি খুব একটা ইফেক্ট করতেছে না আর কি। পরিবেশগত ইফেক্ট। পরিবেশগত ইফেক্ট, এক্স্যাক্টলি আর কি, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের যে পরিবেশ, সর্দি কাশি জ্বর যক্ষা হয়ে গেলেও আমরা চিকিৎসা করি না, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে শরীর একটু এখন মানে করোনা ভাইরাসের একটা মানে প্রাদুর্ভাব চলে আসছে, কারো একটু শরীর ম্যাচ ম্যাচ করলে এজিথ্রোমাইসিন কিনে খাচ্ছি, কারো একটু শরীর ম্যাচ ম্যাচ করলে নাপা এক্সটেন্ড খাচ্ছি, নর্মাল ডোজের চেয়ে দ্বিগুণ ডোজ খাচ্ছি, ফেক্সো একটা খাওয়া দরকার, ফেক্সোফেনাডিন 2টা খাচ্ছি। এইগুলা কারণে কিন্তু আমরা অনেকটা আল্লাহর মতে রক্ষা পাইছি আর কি, ঠিক আছে। স্যার, তাহলে বলা যাচ্ছে যে এন্টিমর্টেম ইন্সপেকশন অনুযায়ী যে যদি এরকম ট্রিটমেন্টে সুস্থ না হয় তাহলে আইসোলেশনে রাখতে হবে। সেক্ষেত্রে যদি মারাও যায় তাহলে জবাই করা যাবে না। জবাই করা যাবে না। থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। ডেফিনেটলি তাই আর কি। স্যার ট্রমাটিক ইনজুরি হলে সে এনিমেল কি? হ্যাঁ, এটা আমি বলতে চাচ্ছি যে ট্রমাটিক ইনজুরি বা লোকালাইজড কোনো ইনফেকশন, আমরা যদি এর এই যে এর পরের এই ছকটা এখন কি দেখা যাচ্ছে, একটা ছক দেখা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, এইটা একটু স্টাডি করলে আমরা আর কি বুঝতে পারবো। তারপরে আমরা ক্লিয়ার, ওই প্রশ্নটার উত্তর যদি এর মধ্যেও না হয় তখন আমরা ডিসকাশন করব। এখানে দেখো যে আউটকাম, রেজাল্ট, ডিসপোজিশন অফ অ্যান্টিমর্টেম ইন্সপেকশন, একটা অ্যান্টিমর্টেম ইন্সপেকশন করে কি ধরনের রেজাল্ট আসবে? 3টা রেজাল্ট আসবে। একটা হলো পাস্ট, একদম সবার শেষে নিচে দেখো পাস্ট কথাটা লেখা আছে, পাস্ট। তোমরা একটু হোল্ড করো তো, স্যার কল দিছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। স্যার, না ভিতরে আর ওরকম কিছু নেই, মানে ওই যে ইয়াতে লিখছি স্যার, প্রথম বাংলা ফন্টে ওখানে পারিতোষিকের ঘরে এটা দেখাইছি, ওইটা অব্যাহতি এই ঘরে লিখি স্যার, আমরা আগে থেকে ওটা অব্যাহতি লিখি। হুম। না ওই ঘরটা, পারিতোষিকের ঘরটা তো লিখছি স্যার। হ্যাঁ, অব্যাহতির ঘরে লিখছি। হ্যাঁ, না লিখলেও চলবে, হ্যাঁ। হ্যাঁ, জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা। আহ, আহ, আচ্ছা, জি স্যার, জি স্যার। আচ্ছা, জি স্যার, জি স্যার। আসসালাম।
ও ও আচ্ছা, জি স্যার। স্যার আমি যে ক্লাস নিচ্ছিলাম তো স্যার, ক্লাসটা শেষ করে সাব্বিরের সঙ্গে স্যার আলাপ হয়নি আমার আজকে। আচ্ছা জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো। শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি বললাম যে দেখো এখানে এটা যে আমরা একটা ফ্লো চার্ট দিছি, ফ্লো চার্টের নিচে দেখো তিনটা শব্দ আছে। পাস্ট, পাস্ট কথাটার অর্থ জবাই করার জন্য পাস করা হলো, এটা জবাই করার জন্য সুইটেবল। এরপর একটা লিখছি সাসপেক্ট, সাসপেক্ট সন্দেহজনক, সন্দেহজনক হলে সেটাকে আমরা আটকায় রাখবো। এরপরে এক্সামিনেশন করব, পরীক্ষা করব, অবজারভেশন করব। তারপরে দুইটা ডিসিশন আছে, হয় পাস্ট হতে পারে, আবার কন্ডেম হয়ে যেতে পারে। আর কন্ডেম হলো বাতিল করা আর কি, কন্ডেম হলো বাতিল। আচ্ছা, এখানে আমরা পাস করছি কাকে? প্রথম অল ক্লিনিক্যাল সায়েন্স আর নরমাল। একটা অ্যানিমাল আমাদের ইন্সপেকশন করলাম, সমস্ত ক্লিনিক্যাল সায়েন্স নরমাল। তারপরে দ্বিতীয় পয়েন্ট হলো নো হিস্ট্রি অফ রিসেন্ট ইলনেস অর মেডিকেশন, নো হিস্ট্রি অফ রিসেন্ট ইলনেস অর মেডিকেশন। কোনো ধরনের ক্লিনিক্যাল সায়েন্স সিম্পটম নাই, নিকটবর্তী সময়ে সে অসুস্থ হয়নি, কোনো ধরনের ঔষধও খাওয়া হয়নি, তখন সেই অ্যানিমালটাকে আমরা সরাসরি কি করে দিব? কাস্ট করে দিব আর কি। আচ্ছা, দ্বিতীয় কন্ডিশনটা হলো ক্লিনিক্যাল সায়েন্স অ্যাবনর্মাল, যে ক্লিনিক্যাল সায়েন্স কিছু অ্যাবনর্মাল ক্লিনিক্যাল সায়েন্স পাওয়া গেছে। সেখানে হতে পারে ক্লিনিক্যাল সায়েন্স অ্যাবনর্মালের পাশাপাশি যে হিস্ট্রি অফ রিসেন্ট ইলনেস অর মেডিকেশন, নিকটবর্তী সময়ে সেই অ্যানিমালটা অসুস্থ হয়ে গেছিল বা কোনো ধরনের ঔষধ খাওয়ানো হয়েছিল, অথবা কোনো ধরনের লোকালাইজড ডিজিজের কোনো লিশন পাওয়া যাচ্ছে, তখন সেটাকে আমরা লাগবো সাসপেক্টে। সাসপেক্ট হলো যে যদি হয় যে রিসেন্টলি কোনো মেডিসিন খাওয়ানো হয়েছে, তাহলে সেই মেডিসিনটার উইথড্রল পিরিয়ড কতদিন, সেই ততদিন পর্যন্ত সাসপেক্ট করে রাখতে হবে। আর যদি লোকালাইজড কোনো ডিজিজ থাকে, সেই ডিজিজটা ট্রিটমেন্ট করতে হবে আর কি। সাসপেক্ট পিরিয়ডটা হচ্ছে ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট করে তারপরে ওটা ভালো হয়ে গেলে তারপরে ওটা হয়তো আমরা তোমার পাস করে দিতে পারি। আর যদি ভালো না হয় তাহলে সেটা কন্ডেম হয়ে যাবে। আচ্ছা, ইন্সপেকশন করলাম, করে সায়েন্স ইন্ডিকেটিভ অফ জেনারেলাইজড ডিজিজ, যে ফিভার অথবা তোমার টিউবারকুলোসিস বা অ্যানথ্রাক্স বা এরকম হিউম্যান হেলথে মেজর ইফেক্ট করে, এই ধরনের কোনো ডিজিজ যদি আমরা লক্ষণ পাই, সেটা সরাসরি বাতিল করে দিব। যে ডিজিজগুলো হিউম্যান হেলথে পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে, অ্যানথ্রাক্স, টিউবারকুলোসিস, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এই ধরনের কোনো ডিজিজ যদি আমরা পাই যেগুলো অ্যানিমাল থেকে হিউম্যান হেলথে মেজর ইফেক্ট করবে, সেই ধরনের ডিজিজের কোনো লক্ষণ পাইলে সেটা আমরা সরাসরি কন্ডেম করে দিব আর কি। বোঝা গেছে? আমাদের সোলাটার ডিজিজের নামগুলো আবার একটু বললে ভালো হয়। যেমন হলো যে এখানে বলছে জেনারেলাইজড ডিজিজ, জেনারেলাইজড মানে কি? যে ডিজিজটা সারা শরীরকে এফেক্ট করে। যেমন কারো যদি অ্যানথ্রাক্স হয় কোনো অ্যানিমেলের, অ্যানথ্রাক্স কি লোকাল কোনো জায়গায় আটকে থাকবে? থাকবে না। অ্যানথ্রাক্সটা এর ব্লাডের মাধ্যমে এর জীবাণু সারা শরীরে ছড়ায় যাবে। এই জন্য বলছে এটা হলো জেনারেলাইজড ডিজিজ। তারপর মনে করো টিউবারকুলোসিস, টিউবারকুলোসিসও একটা নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে থাকে না, এটাও সারা শরীরে স্প্রেড হয়ে যেতে পারে। এই ধরনের যদি কোনো ডিজিজের আমরা সরাসরি বাতিল করে দিব, কন্ডেম করে দিব। আর যদি এই লোকালাইজড ডিজিজ কি? কোথাও একটা ঘা হইছে, ব্ল্যাক কোয়াটারে এফেক্টেড হইছে অ্যানিমেল, ঠিক আছে, ব্ল্যাক কোয়াটার বিকো এফেক্টেড হইছে, তো এই ধরনের ডিজিজগুলো কি হবে? ট্রিটমেন্ট করলে যেগুলো ভালো হবে, যেটা বলছি আমি সায়েন্স অফ ইন্ডিকেটিভ অফ লোকালাইজড ডিজিজ কন্ডিশন, সেটা সাসপেক্ট করে রাখবো, ট্রিটমেন্ট করবো, ভালো হলে স্লটার করবো, না হলে বাতিল করে দিব। বোঝা গেছে? স্যার জুনোটিক ডিজিজ এর ক্ষেত্রে বললাম জেনারেলাইজড ডিজিজ, যেমন টিউবার বললাম যে হিউম্যান হেলথ এনভায়রনমেন্ট কন্টামিনেট করতে পারে, সেটা হলো শোনা যাচ্ছে না স্যার। বললাম যে কোনো অ্যানিম্যাল যদি কোনো জেনারেলাইজড ডিজিজ, যেটা হিউম্যান হেলথে এফেক্ট করতে পারে, পরিবেশকে এফেক্ট করতে পারে, সেই ধরনের ডিজিজের কোনো লক্ষণ পেলে সেটা আমরা কন্ডেম করে দেব।
জি স্যার। তো আমাদের এই যে মোটামুটি আজকের ডিসকাশন এতটুকুই। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, সাম অফ দ্য অ্যাবনর্মালিটিস হুইচ আর চেকড অন অ্যান্টিমর্টেম এক্সামিনেশন ইনক্লুডস, এগুলো অলরেডি আগে বলা হয়েছে আর কি। এটা আরেকটা একটু ছোট করে আর কি ইয়া করা আছে, নোট করে দেওয়া আছে। এটা তোমরা একটু পড়লেই বুঝতে পারবে, এগুলা অলরেডি আমি ডিসকাশন করে ফেলছি। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের আজকের লেকচারে তোমাদের ওভারঅল কোনো প্রশ্ন আছে কিনা? স্যার হ্যাঁ, বলো। ওই যে ঐশী মোটা তাজাকরণের একটা প্রশ্ন করছিল যে আহ, আমাদের এন্টিমর্টেম ইন্সপেকশনে এই মোটা তাজাকরণ হরমোন যদি প্রয়োগ করা যায় সেটা নির্ণয় করা যাবে কিনা। আপনি অ্যান্সার দিছিলেন যে পানি নাকি যেন প্রয়োগ করে এটা ইডিমা ইডিমা clear- বলে, ইডিমা। হ্যাঁ হ্যাঁ ইডিমা, এটা একটু ক্লিয়ার। স্যার শোনা যাচ্ছে না, স্যার শোনা যাচ্ছে না। বললাম যে এক্সট্রা ওয়াটার যখন বডিতে একুমুলেট হবে তখন সেই জি। কন্ডিশনটাকে ইডিমা বলে। হ্যাঁ হ্যাঁ আর ইডিমা ডিটেক্ট করার জন্য পিট অন প্রেসার, পিট অন প্রেসার, পিআইটি, পিট মানে গর্ত তৈরি হবে। অন প্রেসার, প্রেসার ক্রিয়েট করলে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিলে সেখানে গর্ত তৈরি হবে। পিট অন জি প্রেসার। জি হ্যাঁ, তো বুঝতে পারছো না? জি জি আর কোনো প্রশ্ন আছে? স্যার তৈরি না হয় ঘুমোটা তাজাকরণের জন্য ইনজেকশন দেওয়া হয়েছে বা ইডিমা তৈরি। হ্যাঁ, ওইটা তো আমি প্রথমে বলছিলাম, তখন হয়তো খেয়াল করো নাই। আমি বলছি যে যদি এগুলা হাই ডোজে যদি এই হরমোন গুলা ব্যবহার করে, হাই ডোজ এবং দীর্ঘমেয়াদী ব্যবহার করলে এই সমস্যাগুলো ধরা যাবে, আদারওয়াইজ ধরার কোনো উপায় নাই। এই যে মনে করেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যাটাফস ইনজেকশন, ক্যাটাফস ইনজেকশন তোমার জানতে হবে যে ক্যাটাফস ইনজেকশনে কি থাকে। ক্যাটাফস ইনজেকশনে কোনো ক্ষতিকর কোনো এলিমেন্ট নাই তো। ক্যাটাফস, ক্যাটাসল, এসল এগুলো হলো তোমার ডাইজেশন এবং মেটাবলিজমটাকে এনহ্যান্স করে এবং কিছু ভিটামিন দেওয়া থাকে। জি স্যার। এগুলা কিন্তু কোনো ক্ষতিকর কিছু না, এগুলা তো বৈধ, এগুলা ব্যবহার করতে পারবা। তুমি ব্যবহার করতে পারবা না স্টেরয়েড জাতীয় কোনো হরমোন। আচ্ছা ঠিক আছে? এই ক্যাটাফস, ক্যাটাসল, তারপর রেনাসল, এসল এই ধরনের যেগুলো পাওয়া যায় এগুলা কিন্তু বৈধ, এখানে কোনো খারাপ এলিমেন্ট নাই। এগুলা তোমার যে খাবারটা খাওয়াইছো এটা খাবারটার ইউটিলাইজেশন বাড়ায় দেয়।